প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করছি ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের প্রত্যেককেই ইউসুফি টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমার মনে হয় সারা দেশের মানুষ সেটির অপেক্ষায় আছে। আর আছের আগে যে জায়গাটি ছিল সেটা হচ্ছে মনের মধ্যে যে সংকটই দাঁড়িয়েছিল, হবে কি হবে না, করবে কি করবে না, হচ্ছে কি হচ্ছে না। আসলেই তো হচ্ছে, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা এখন মাত্র কয়েকটা অপেক্ষার ঘণ্টা, তারপরেই তফসিল ঘোষণা হবে। অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে একটি সুষ্ঠু ভোট করবার জন্য আমরা কিন্তু খোলা চোখে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে মনে করি নির্বাচন কমিশনের সকল দায় দায়িত্ব। আসলে কি তাই? নির্বাচন কমিশন কিন্তু একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট করবার জন্য সরকারের একটি অংশ, কিন্তু পুরো অংশটাই অর্থাৎ অল ইন অল যেটা, সেটা হলে সরকারকেই সব ঠিক করতে হবে। সরকারকেই দেখতে হবে যে তার ভোটটা এদেশের মানুষ, 17 কোটি মানুষ, তার গণতান্ত্রিক অধিকারটা কতটা সুষ্ঠুভাবে দিতে পারছে। সেই জায়গাটা লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলি, সেটা নিশ্চিত করবে সরকার। আমি সোমা, আপনাদের সঙ্গে আবার দেখা হলো, আবার এলাম, কিন্তু আজ আমাদের বিষয়টা কি? আমরা সেই ভোট নিয়েই তো কথা বলবো। আমাদের আজকে শিরোনাম ভোটের জন্য অপেক্ষা। আর সঙ্গে যিনি আছেন, এতক্ষণ সরকারের কথা বললাম এ কারণে, সরকারকেই সবটা দেখভাল করতে হবে, সামাল দিতে হবে। ভোটের মাঠ, প্রার্থী, লেভেল প্লে ফিল্ড সুষ্ঠু, অনেক সংঘাত, অনেক শঙ্কা, উৎকণ্ঠা, এবং সেই বিষয় নিয়ে কথা বলতে সরকারেরই একজন আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন। তিনি হলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ। আলোচনাটা তাহলে আমরা শুরু করি। নিশ্চয়ই আপনি ভালো আছেন। জি জি। ভোটের দায়টা কতখানি আছে কাঁধে, আগে জানতে চাই। না, ভোটের দায়ের তো বিষয় না, দায়িত্ব এবং দায় দুটোই খুবই দায়িত্বর একটা পূর্ণ বিষয়। আর অনেক অনেক বছর, 15-16 বছর বাংলাদেশে একটা ভালো ইলেকশন হয়। যা ইলেকশন হয়েছে, যেটা আজকেও চিফ অ্যাডভাইজার বললেন তামাশার ইলেকশন হয়েছে। তো আমরা একটা ভালো ইলেকশন এই ইন্টারিম গভর্নমেন্ট করতে চাচ্ছে, এবং এটা ঐতিহাসিক, উনি বলছেন ঐতিহাসিক এবং স্মরণীয় ইলেকশন এই গভর্নমেন্ট করতে চাচ্ছে। তো সেটার জন্য যা যা প্রয়োজন, যা যা প্রস্তুতি, সবই নেওয়া হচ্ছে। এই যে বিগত ভোটগুলোকে বলা হচ্ছে, বলছেন তামাশার ইলেকশন, এবং সামনে যে ভোটটা টকটক করছে সেটা হবে ঐতিহাসিক, একটা হিস্ট্রিক্যাল ভোট বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা। কেন এটাকে বলছেন ঐতিহাসিক কিংবা হিস্ট্রিক্যাল ভোট হবে? না, এই হিস্ট্রিক্যাল ভোট এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের, আমি বলবো যে শুরুটা হবে। আমরা তো একটা এই গত যে ইন্টারিম গভর্নমেন্টের সময়টা আমরা একটা ট্রানজিশনে ছিলাম, এখন আবার নতুন ইলেক্টেড গভর্নমেন্টের একটা নতুন এরাতে আমরা ঢুকবো, এবং এই গভর্নমেন্টকে সামনে রেখে যে ধরনের রিফর্মের কাজগুলো করা দরকার সেগুলো হয়েছে, যাতে করে ওনারা যদি এই রিফর্মটা ইমপ্লিমেন্ট করেন, তাহলে দেশে একটা নতুন পলিটিক্যাল বন্দোবস্ত, যেটা পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলা হয়, এবং আমাদের যে ডেমোক্রেসির যে দুর্বলতা, যে দুর্বলতাকে অনেকে ম্যানিপুলেট করেছেন, যারা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে স্বৈরশাসন দেশের উপর চাপিয়ে দিয়েছিলেন, সেই জায়গাটা আমরা মনে করব যে না, এই দুর্বলতাগুলো আমরা দূর করতে পেরেছি। ফলে আমরা আশা করছি বাংলাদেশে একটা শক্তিশালী ডেমোক্রেসি হবে, এবং ডেমোক্রেসি একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, এবং আমাদের দেশ একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ আমরা চাই, সেই পথে আবার আমরা খুব ভালোভাবে ঝাঁপিয়ে পড়তে পারবো। তফসিল তো আগামীকালই হচ্ছে, তো সেই জায়গাতে হচ্ছে ভোট আয়োজনের আমরা জানি যে আয়োজনটা করবে রেফারির ভূমিকা ইলেকশন কমিশন, কিন্তু সবচেয়ে বড় কথা পুরো দায়িত্বটাই সরকারের। তো সরকারের সামনে যে ঐতিহাসিক নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব সে পালন করতে যাচ্ছে, সেই ঐতিহাসিক দায়িত্ব, ভোটের যে দায়িত্বগুলো আছে, সেটাতে সরকার কোন জায়গাগুলোকে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে? না, যতগুলো ইলেকশনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, একটা ভালো ইলেকশন করার জন্য, ভালো ইলেকশন মানে কি, আপনি একটা ফ্রি ইলেকশন করবেন, এটা একটা ফেয়ার হতে হবে সবার জন্য, আপনি এটাকে ক্রেডিবল হতে হবে, দেশি এবং বিদেশি যারা আমাদের বন্ধু আছে সবার কাছে এটা ক্রেডিবল হতে হবে, এটা একটা ইনক্লুসিভ হতে হবে। ইনক্লুসিভ মানে এই হচ্ছে সমস্ত জনগণ যাতে পার্টিসিপেট করে, তারপরে যে এটা একটা পিসফুল মানে শান্তিপূর্ণ একটা ইলেকশন, এবং সবচেয়ে যেটা শেষে হলো একটা উৎসব মুখর ইলেকশন। এই যে এই কাজে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইনক্লুসিভ বা পার্টিসিপেটরি, এবং আমরা বলছি যে ফেস্টিভ, এই যে এই সবগুলো জিনিস যে ইলেকশনে থাকবে, এবং সেটা যাতে আমরা এনশিওর করতে পারি, সেই এনশিওর করার জন্য যে কাজগুলো করা, এই কাজগুলো করলেই আমরা মনে করি যে একটা ভালো ইলেকশন আমরা পাবো। এই কাজের যে চ্যালেঞ্জগুলো আমরা নিচ্ছি, এবং একের পর এক সেটা, যেমন ধরেন ইলেকশন কারা করে,
ইলেকশন করে হচ্ছে মাঠ প্রশাসন, ঠিক না? আমরা এখান থেকে অনেক কিছু বলতে পারি, কিন্তু মাঠ প্রশাসন তো ঠিক রাখতে হবে। আপনার ইউনোকে ঠিক রাখতে হবে, আপনার যিনি ওসি আছেন, যিনি ওই থানায়, ওসিকে ঠিক রাখতে হবে, আপনার ডিসিএসপিকে ঠিক, পুরো মাঠ প্রশাসনকে আপনার ইলেকশনমুখী করতে এবং তারা যেন প্রিপেয়ার থাকেন। যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, অনেকে এটাকে ডিসরাপ্ট করতে চাবেন, অনেকে এই যে সুন্দর যে একটা পিসফুল পরিবেশ এটাকে নষ্ট করার চেষ্টা করবেন। সবগুলোকে আমরা যেন প্রতিহত করতে পারি এবং সবগুলোকে আমরা বলবো যে সবগুলোকে দূরে সরিয়ে আমরা যেন এমন একটা ইলেকশন করি যাতে সবাই ফ্যামিলি নিয়ে একটা ফেস্টিভ, যে ভোটার না সেও যেন ভোট কেন্দ্রের মানে কাছে আসে। সে তো আর ভোট কেন্দ্রে ঢুকবে না, বাট তার বাবা মার সাথে সে এসে দেখবে যে ডেমোক্রেসি আসলে কতটা বিউটিফুল একটা বিষয়। মানে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে ঐতিহাসিক নির্বাচন বলতে আপনারা গণতন্ত্রের উৎসবকে বোঝাচ্ছেন। অবশ্যই সেই গণতন্ত্রের উৎসবটা দেওয়ার জন্য, দেখানোর জন্যই আপনাদের সমস্ত পরিকল্পনা। কিন্তু আপনি একটু আগে বলছিলেন ইনক্লুসিভ ভোট। ইনক্লুসিভ ভোটের অনেকগুলো আবার ব্যাখ্যা অনেকেই দাঁড় করিয়ে ফেলে, অনেকেই আপনি জানেন আমি তো ইনক্লুসিভ ভোট বলতে আপনি যেটা বললেন সেটা হচ্ছে জনগণের অংশগ্রহণ, কিন্তু আবার পক্ষান্তরে অনেকেই বলে ইনক্লুসিভ ভোট মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ। না, আমি বুঝছি আপনি যেটা বলতে চাচ্ছেন। অনেকে বলছেন যে আওয়ামী লীগ তো নাই, কারণ একটা যে লোকটা যে পার্টিটা খুন করেছে সে তো ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। আপনার 5% না 10% আপনার সাপোর্ট আছে, আসলে হু কেয়ারস? এটা তো কেয়ারের কিছু না। আপনি তো ডেমোক্রেসিতে বিশ্বাস করেন। আমি পিসফুল আন্দোলন করছি, আপনি আপনার বাহিনী পাঠিয়ে এদেরকে আপনি মারছেন। আপনি কি সেই সময় কি শুধুমাত্র পুলিশের হাতে লোক খুন হয়েছে? অনেকে যুবলীগ ছাত্রলীগের ছেলেদের গুলিতে মানুষ মারা যায়নি? তো আপনি একটা পিসফুল একটা পার্টি হয়ে, একটা যে কোনো পার্টি সেটা তো পিসফুল হওয়ার কথা, ঠিক না? ডেমোক্রেসি তো ভায়োলেন্সের কোনো জায়গা নাই। আপনি কি করলেন যে না, আন্দোলন দমানোর জন্য আপনি দেশের সমস্ত জায়গায় আপনার বাহিনীকে, আপনার অ্যাক্টিভিস্টদেরকে ছেড়ে দিলেন, কাউকে কাউকে আপনি অস্ত্রও দিলেন, দিয়ে বললেন যে এদেরকে শায়েস্তা করো। তো আপনি নিজে আপনি ফরফিট করেছেন রাইটটা, আপনি ছেড়ে দিয়েছেন আপনি ডেমোক্রেসিতে। আপনি বলছেন যে আমি ডেমোক্রেসি বিশ্বাসী না, আমি দমনে বিশ্বাসী, আমি খুন খারাপিতে বিশ্বাসী। তাহলে আপনাকে কে ডেমোক্রেটিক স্পেস দিবে? আমাদের জন্য এই জন্য ইনক্লুসিভ মানে হচ্ছে সারা বাংলাদেশের সমস্ত ভোটার এই ভোট কেন্দ্রে আসছে কিনা সেটা দেখা, এবং আমরা আশা করছি সবাই আসবে। এবং আপনি যতগুলো অপিনিয়ন পোলস দেখেন সবগুলোতে কিন্তু খুব ভালোভাবে স্পষ্টভাবে এসছে যে ভোট হবে। সবাই বলছেন, কেউ বলছেন 80%, 90% ভোট করছে যে ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং আমরা ভোট দিতে যাব। তো আমরা এটাই চাচ্ছি। তাহলে হবে কি, জনগণ যে ম্যান্ডেটটা দিতে চায়, যাকে ইলেক্ট করবে, সে ম্যান্ডেটটার রিফ্লেকশন হবে যে না, আমি এদেরকে আনছি, এদের আনছি, এবং এটা খুব ওভারওয়েলমিং একটা ম্যান্ডেট। সমস্ত লোক যদি ভোট কেন্দ্রে আসে তাহলে তো আর এটা নিয়ে প্রশ্ন ওঠে না। আর পৃথিবীতে সত্যিকার অর্থে যারা ভায়োলেন্সে বিশ্বাসী, যারা ম্যাসাকারে বিশ্বাসী, যারা গুম খুন চুরি চামারিতে বিশ্বাসী, তাদেরকে কেউ আপনার 20, 30, 40, 50 কত পার্সেন্ট এটা কেউ দেখেও না। আপনি 1945-এ নাজিদের কত 80 লক্ষ কনফার্ম সাপোর্টার ছিল। তাহলে নাজিদেরকে কি আপনি কেউ নিয়ে আসছে যে না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, ওরা যেহেতু দেশের জার্মানিতে অনেক বেশি ওদের সাপোর্ট আছে, ওদেরকে নিয়ে আসো, ওদেরকে আমি পার্টিসিপেটরি ইলেকশন করব ওদেরকে দিয়ে? কেউ আনে নাই। শফিকুল আলম, আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণে যে ইনক্লুসিভ, অর্থাৎ আপনি সকল বলতে জনসাধারণের অংশগ্রহণ, মানুষের উৎসব এবং ভোটারদের অংশগ্রহণে যে ভোট হবে সেইখানটা সুষ্ঠুভাবে করাটাই হচ্ছে আপনাদের প্রধান ম্যান্ডেট? সেই ম্যান্ডেটটা নিয়ে আপনারা কাজ করছেন, কিন্তু ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে যদি ভবিষ্যতে কখনো প্রশ্ন ওঠে, আমি বলছি আন্তর্জাতিক সম্প্রদায়, আমাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সেটা মোকাবেলা, আমাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে। আমাদের দেশে যারা ওয়েস্টার্ন অ্যাম্বাসেডার আছেন, যারা ডেমোক্রেসি যে সমস্ত দেশে ইভলভ করে, যে উত্থান ডেমোক্রেসি তো ওদের ওইখান থেকে এসছে, তারা যারা ডেমোক্রেসি সারা বিশ্বে বলে বেড়ান, তাদের সাথে কথা হচ্ছে, ইউএনের সাথে কথা হচ্ছে, আমাদের নেইবারদের সাথে কথা হচ্ছে, সবার সাথে। সবাই কিন্তু আমাদেরকে, কেউ এসে বলছে না তুমি আওয়ামী লীগকে আনো ভোটটাকে ক্রেডিবল করার জন্য, কেউ বলছেন। কেননা তারা দেখেছে যে এই পার্টি খুন খারাপি করেছে, এই পার্টি বাচ্চা রিয়া গোপের মতো 6 বছরের মেয়েকে খুন করেছে, আব্দুল আহাদের মতো 4 বছরের ছেলেকে খুন করেছে।
তো এই পার্টির কি এমন, আপনি যে ফায়াজ যে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যে ছেলেটা খুন হলো, তাকে তো পুলিশ গুলি করে মারে নাই, তাকে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা গুলি করে মেরেছে। তো এই পার্টিকে কে আনবে? কেউ এসে আমাদেরকে, আমি আপনাকে আবার অন রেকর্ড বলছি, কেউ এসে বলে নাই যে তোমরা আওয়ামী লীগকে নিয়ে আসো। মানে বিদেশি যেটা আপনি বলছেন, আমরা যেটা বলছি, কেউ এসে আমাদেরকে বলেনি যে তোমরা আওয়ামী লীগকে নিয়ে আসো বা আওয়ামী লীগ ইলেকশন না হলে এই ইলেকশন ঠিক হবে না, কেউ বলছে না। কারণ তারা জানে, কারণ আওয়ামী লীগ তো একটা তো হচ্ছে যে আপনি এতগুলো বড় ক্রাইম করেছেন, পরে এসে যেটা সবাই দেখতে চায় যে আপনি অনুতপ্ত কতটা। 16 মাস হয়ে গেল, আপনি আওয়ামী লীগের কারোর মধ্যে কোনো অনুশোচনা দেখেছেন? অনুতপ্ত হয়েছে? এই এত বড় ধরনের ক্রাইম করলো ওরা, এটা তো পৃথিবীব্যাপী সবাই, এরা লাখ লাখ, আপনি বলি লাখ লাখ ভিডিও আছে, একটা দুইটা না। এটা 1971 না যে বিদেশি কোনো একটা বড় নিউজ প্রতিষ্ঠান এসে 2-3টা ভিডিও নিল তা না, বা কয়জনের ছবি তুললো, রঘু রায়ের ছবি তুললো তা না। এইটা এমন একটা আন্দোলন ছিল, সেখানে লাখ লাখ ভিডিও সাধারণ মানুষের কাছে আছে। তো তারা তো পুরো পৃথিবী দেখেছে যে আওয়ামী লীগ কী করেছে। তো ফলে এখন ছোট্ট একটা প্রশ্ন জাগে আপনার কথা থেকে, যে আপনি বলছেন তারা কি এই 1.5 বছরে এত এইসব করার পর একবারও অনুতপ্ত হয়েছে কিনা? কিন্তু শফিকুল আলম, তারা যদি কখনো অনুতাপ করে, উপলব্ধির জায়গা থেকে অনুতপ্ত হয়, সরি বলে, সেটা কি ক্ষমা করবেন আপনারা? সেইটাও ওই জনগণ দেখবে। আপনার তো সময় তো ছিল, ওনারাও সেই সময়টাকে ইউটিলাইজ করেননি। ওনার উদ্দেশ্যে কি করে যখন এই ধরনের প্রবলেমে পড়ে কোনো পার্টি, এত লার্জ স্কেলে তো আর কোনো দেশে কোনো পার্টি কিলিং করে না, বাট যদিও কোনো লিডারশিপ, কোনো ধরেন আপনি ইলেকশনে ভরাডুবি করলেন, একটা লিডারশিপ বা আপনার নেতৃত্বের অনাস্থা হলো, তখন কি করেন? আপনি সরে দাঁড়ান, দাঁড়িয়ে আর একটা গ্রুপ আসে, এসে তখন বলে যে আমার ওই আগের লিডারশিপ ভুল করেছে, আমরা নতুন করে শুরু করতে চাই, আমরা আপনাদের সাপোর্ট চাই। আপনি মানুষের কাছে কর জোরে এটা বলে। তো এনাদের কোনো ইয়ে নেই। এখন নিউ দিল্লির থেকে উনি আরও খুন করার প্রতিদিন ধরে ধরে এই খুনের ইয়ে করছেন। তো এই বক্তব্যগুলো সামনে যে নির্বাচন, সেটা থেকে কোনো শঙ্কা আছে আপনাদের এসব নিয়ে? কোনো শঙ্কা প্রভাব নেই, ফেলবে কিনা, কোনো শঙ্কা নেই। যে 10% সমর্থন বলছেন ওনাদের প্রতি আছে, আমরা তাই ওদেরকে সেই নভেম্বর মাসে ওদেরকে দেখেছি, ওরা কি করতে পারে। ওরা 2-3টা ককটেল মারতে পারে, আর কিছু পারে না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা নিউজ খুব ফাইন ছিল। ওরা ব্লকেট ডেকেছে, কে কোনো কিছু হয়েছে? আমি বলছি ভোটের আইন শৃঙ্খলা, কোনো ধরনের কোনো ভোট খুব ব্রিলিয়ান্ট ভোট হবে। আমরা 9 লক্ষ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনী আমরা নিয়োজিত করছি। এটা ইতিহাসের সবচেয়ে বেশি। আপনি নিশ্চিত থাকেন পিসফুল ইলেকশন হবে। একটা ভোটের উৎসব দেখবে, গণতন্ত্রের উৎসব, সেটাই দেখানো আপনাদের সবচেয়ে বড় ম্যান্ডেট, এই দায়িত্বটা। কিন্তু এখন আমি আবার ভোটের প্রশ্ন নিয়ে আসবো, যে জায়গা কি ভোটকে কেন্দ্র করে আজকে 2জন মাননীয় উপদেষ্টা পদত্যাগ করলেন। আমরা বিগত সময়ের যে আইন কিংবা সেখানে কিন্তু পরপর 14, 18, 24 সব ভোটেই কিন্তু দেখেছি যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি শপথে থেকে 300 আসনের এমপি তো তারা কিন্তু পদত্যাগ করেননি। কিন্তু উপদেষ্টা 2জনকে কেন পদত্যাগ করতে হলো? তারা হয়তো পদত্যাগ করতেন না, কিন্তু সরকারি প্রোটোকল নিতেন না, সুবিধাগুলো পেতেন না, কিন্তু ওনাদেরকে কেন পদত্যাগ করতে হলো? না, আমরা তো একটা নিউট্রাল ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, আমরা চাবো না এমন কেউ আমাদের সাথে থাকুক তারা যাতে এই ইলেকশনটা করুক। আপনি যদি ইলেকশন করতে চান বা পলিটিক্যাল প্রসেসে, আপনি এই গভর্নমেন্টটা ছেড়ে এটা একটা জেন্টেলম্যান। এটা অনেক সময় লিখিত থাকে না, অনেক কিছু আপনার লিখিত রুলস তো থাকে না। আপনি যে বাসায় অনেক কিছু রুলস, তো আপনি অবভিয়াসলি কারো মানে মেয়ে বা কারো মা বা কারো আপনার তো একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিতে কিছু রুলস আছেন, আপনি তো আর ওগুলো মানে লিখে দেন না যে এই রুলসে চলবে তুমি। বা আপনার ছেলেকে বললেন যে আপনি বাসায় আসতে হবে জাস্ট এই সময় 6টার মধ্যে বাসায় আসতে, কিছু রুলস তো থাকে। ঠিক এইরকমই যে এটা একটা, ওনারা আসিফ মাহমুদ উনি বলেছেন উনি ইলেকশন করবেন, অতএব উনি এইটা মানে খুব জেন্টেলম্যানরা যেই কাজটা করে সেই কাজটাই উনি করেন, যে জানা ইলেকশনের যখনই ইলেকশন তফসিল ঘোষণা করবে উনি তখন থেকে নাই। সেম আসিফ মাহফুজ আলমও করেছেন। আমরা মনে করি যে দে ডিড এ ফ্যান্টাস্টিক, মানে এটাকে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট নাকি কমিটমেন্ট?
হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট নাকি কমিটমেন্ট? এটা যেখানে আমরা আমাদের সাথে এগ্রিমেন্ট না, এটা একটা কমিটমেন্ট। এবং সবাইকে দেশকে জানাচ্ছেন যে আমি ইলেকশন প্রসেসে আছি, বাট আই এম নট ইউজিং কিন্তু মাই চাইলেই তো পদে থেকে করতে পারতেন। হ্যাঁ, চাইলে তো পদে থেকে পদত্যাগ না করেও করতে পারতেন। না, এটা আমার মনে হয় না এটা শোভন দেখাতো, খুবই অশোভন একটা কাজ হতো। না, সেই জায়গাটাই আমি এটা ক্লিয়ার অনেক হলাম, প্রশ্ন কারণ তৈরি অতীতে তো হতো আমরা এবং এগুলো দেখেছি। দেখাতে হতো যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে একটা সবাই একটা প্রশ্নের সম্মুখীন করতেন। আচ্ছা, যে জায়গাটা যে কালকে যখন তফসিল ঘোষণা হয়ে যাবে, এখন তো সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তফসিল ঘোষণার পর এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মানে চরিত্রে যাবে? তার আদলটা কি হবে? না, রুটিন পর আপনি কি হবে? সুপ্রিম কোর্টের ডিসিশনটা দেখেছেন। হ্যাঁ। তত্ত্বাবধায়ক সরকারের যে আদলটা সেটা রিটার্ন করবে নেক্সট ইলেকশনে, পসিবলি 2029 সালে। আগামীকালকের পর থেকে অন্তর্বর্তীকালের সরকারের কাজটা কি হবে? আগামীকালের পরের থেকে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারই থাকবে। সমস্ত কাজ সে এখন যা করছে পুরো সবগুলো কাজ করবে। সে ল তৈরি করবে, ল অ্যাপ্রুভ করবে, সে বড় বড় ডিসিশন নিবে, সে মেজর কোনো যদি ক্রাইসিস হয় সে ক্রাইসিসটাকে সে ফেস করবে। যা আছে একটা গভর্নমেন্টের যে কাজগুলো করতে হয় সবই করবে, এক্সেপ্ট কোনটা বিষয় এমন কোনো ডিসিশন সে নিবে না যেটা ইলেকশনকে ইম্প্যাক্ট করে। যেমন ধরেন এমন একটা ডিসিশন হলো তা সরাসরি ইলেকটোরাল প্রসেসকে ইম্প্যাক্ট করছে বা অ্যাফেক্ট করছে, এমন কোনো ল নিবে না। আপনি একটা ল নিলেন, দেখা গেলো যে সেটা আসলে ইলেকটোরাল প্রসেসকে সামহাও বা পলিটিক্যাল পার্টিগুলোকে এফেক্ট করছে, তো সেইটা করবে না। এছাড়া সমস্ত কিছু তারা করবে এবং দ্যাটস আই থিঙ্ক মানে কাভার্ড বাই ল। নির্বাচন কমিশন কি স্বাধীন নাকি আপনাদের নিয়ন্ত্রিত? আমরা তো মনে করি স্বাধীন। স্বাধীনতা ডেফিনেশন কি? স্বাধীনতা মানে আপনি তো অবশ্যই স্বাধীনতারও তো একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তারা যে রুলস অ্যান্ড রেগুলেশনে তার যে পাওয়ারটা আছে, আমরা বলবো যে তারা ফুললি সেই পাওয়ারটা এক্সারসাইজ করছেন। তাদেরকে কোনো ধরনের কোনো রকমের কোনো ডিসিশন ইম্পোজ করে দেওয়া হচ্ছে না। কিন্তু স্বাধীনতা পুরোটাই দিয়েছেন, পুরোটা আছে, কিন্তু সেই স্বাধীনতা প্রয়োগ করার সক্ষমতা ইলেকশন কমিশনের কতখানি আছে? আমার মনে হয় আপনারা দেখবেন এবারে ইলেকশনটাই এটা টেস্ট হবে, দেখবেন আপনারা ওনাদের কতটুকু ওনারা করছেন, ওনারা আদৌ এটা পারছেন কিনা আপনারা দেখবেন। আমরা আশা করছি তারা সেই পাওয়ারটা এক্সারসাইজ করবেন। তারা আপনি জানেন আরপিও একটা আছে, হ্যাঁ, এই আরপিও আমরা সংশোধন করেছি। আরপিও সংশোধন করার ফলে ইলেকশন কমিশনের আরও আমরা বলবো যে তার আরও কাজে স্বচ্ছতা এসছে এবং সেই কাজগুলো আরও ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে। আপনি আইন শৃঙ্খলা বলছেন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং থাকবে, হ্যাঁ। কিন্তু সেটা হচ্ছে ভোটের মাঠে যারা প্রার্থী তাদের জন্য স্বস্তির খবর, আর যারা ভোট দিতে যাবেন, ভোটাররা অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য, সেটা হচ্ছে একটা আস্থার জায়গা। তো এই যে প্রার্থীদের স্বস্তি, যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, যারা প্রচারণায় নামবেন তাদের জন্য, এবং যারা ভোটার কিংবা সাধারণ মানুষ, তারা মনে করছে যে এটা আমাদের জন্য অনেকটা ভরসার জায়গা। কিন্তু এই যে স্বস্তি এবং ভরসার জায়গাটা আপনারা কতখানি আস্থাবান আছেন যে কোনো অঘটন ঘটবে না? কারণ প্রার্থীরা হয় কি এখন থেকেই দেখি এটা তো ভোটের একটা চরিত্র। আমরা আশাবাদী। শুনেন, যে কোনো এই সাবকন্টিনেন্টে ইলেকটোরাল প্রসেসে কিছু ভায়োলেন্স হয়, হ্যাঁ, কিন্তু আমরা আশা করছি যাতে আমরা একটা জিরো ভায়োলেন্সের ইলেকশন দেখতে পাই। সেই জন্যই তো এত এটা কি সম্ভব? এটা সম্ভব কিনা আমরা জানি, আশা তো করতে পারি। হ্যাঁ, আশা। সে অনুযায়ী তো আমরা কাজ করতে পারি, সেই কাজগুলো আমরা করছি। এখন এর মধ্যে যদি দেখা গেল যে দুই পার্টি, একই পার্টির মধ্যে এই মেন ক্যান্ডিডেট আর রেবেল ক্যান্ডিডেটের মধ্যে সাপোর্টাররা লেগে গেলেন, তো এটা এর আগেও আমরা দেখেছি, এখনো হতে পারে, বাট এইটা যাতে না হয়। কোন জিনিসটা তাহলে আপনাদেরকে বেশি ভাবাচ্ছে? আমাদেরকে এখন কোনো কিছুই ভাবাচ্ছে না। আমরা মনে করি প্রথম কথা হচ্ছে, প্রথমে আমাদের একটা খুব দৃঢ় একটা অবস্থান ছিল যে আমরা এমন সব অফিসারদেরকে মাঠ প্রশাসনে পদায়ন করব যাদেরকে নিয়ে কোনো একটা শব্দ কেউ বলবে না। খুঁজে পেলেন কি করে? এই পুরো প্রসেসটায় চিফ অ্যাডভাইজার নিজে ইনভলভ ছিলেন। উনি ঘন্টার পর ঘন্টা দিয়েছেন একটা লোক তার ফিট লিস্টে সে কিভাবে পড়ে, সে সবগুলো বক্স টিক দেয় কিনা, তার যোগ্যতা কি, তার পলিটিক্যালি কোনো অ্যাফিলিয়েশন ছিল কিনা, সে কতটা নির্মোহভাবে দায়িত্ব পালন করতে পারে, এবং এর আগে তার এক্সপিরিয়েন্সগুলো কি, সে কতটা, সে যদি ডিসি হয় সে আগে ইউএনও অবস্থায় সে কতটা ভালো রোল প্লে করেছে, সবগুলো দেখে এটা চিফ অ্যাডভাইজার উনি সবচেয়ে সামনে, উনার নেতৃত্বে এই কাজটা হয়েছে। এবং আমরা আশা করি
যে যেই লোকগুলোকে আমরা পদায়ন করা একটু হচ্ছে। থামাই, আমি দর্শকের কাছে একটু প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমাদের আলোচনা কিন্তু চলছে। আমরা ৯টার সংবাদের জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি চ্যানেল অনলাইনে, সেখানে আপনারা সরাসরি যুক্ত হয়েছেন, আমাদের আলোচনা শুনবেন। কথা বলছিলেন শফিকুল আলম জি। না এই আমরা মনে করি যে এইটা একটা খুব টাফ টাস্ক ছিল পদায়নগুলো। আশা করছি যে এটা খুব ভালো পদায়ন হয়েছে। তারপরে যদি দেখা যায় যে লাস্ট মোমেন্টে দেখা যায় যে না কোনো একজনের পদায়ন মানে ভালো হয়নি, বিতর্ক তাকে নিয়ে যদি সমালোচনা তো ওঠে, সেটার জন্য রেমেডি কিভাবে নেওয়া যায় সেটার ব্যবস্থাও করা মানে আছে। আপনাদের বিকল্প পার্সেন্টেজ আছে, বিকল্প অবশ্যই সেটা থাকে সব সময়, যে বিকল্প কোনো যদি সমালোচনা আলোচনা উঠে যায় তাহলে সেইখানে আমরা আপনাদের কাছে আশা করব যে আপনারা এগুলো নিয়ে রিপোর্ট করেন। আরও কেউ যদি এরকম থাকে, আমরা অনেক সময় তো আমাদের কাছে সব ইনফরমেশন থাকে না, আপনাদের কাছে থাকে, একটা মাঠ পর্যায়ের একটা সাংবাদিকের কাছে অনেক ইনফরমেশন থাকে। তারা যদি আমাদেরকে আরও সুন্দর সুন্দর রিপোর্ট করে আমাদেরকে জানান যে এইখানে এই গ্যাপটা আছে, এইখানে ইনার সম্পর্কে এই অ্যালিগেশনটা আছে, বা আমরা অবশ্যই সেই অনুযায়ী কাজ করব। আমাকে একটু প্রসঙ্গে ফিরতে হবে শফিকুল আলম, যদি একটু বলতেন, এক তফসিলে দুটো ভোট হচ্ছে, একটা হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোট। এই যে হ্যাঁ এবং না, ইয়েস কিংবা নো, আমরা কি ধরে নিব ইয়েস জিতে যাবে? আমরা যেহেতু আমরা একটা নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের এইটা নিয়ে আমরা আসলে আমার কমেন্ট করা ঠিক না, বাট অবশ্যই আমরা তো এই রিফর্ম প্রসেসটার সাথে এই গভর্নমেন্ট যুক্ত ছিল। এই রিফর্ম প্রসেস যেটা জুলাই চার্টারে এসছে সেটা এখন জনগণের সামনে এসছে, জনগণ বুঝবেন। আমরা মনে করি বাংলাদেশের জনগণ অবশ্যই রিফর্ম চান, অবশ্যই দেশে আর একটা স্বৈর শাসনের উত্থান হোক সেটা চান না। তাই এখন তারা, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা তাদের ডিসিশন, আমি ইম্পোজ করার তো আমরা কেউ না। আমরা সেই জন্যই গণভোটটা দেওয়া হয়েছে। এখন আমি গণভোট দিয়ে আমি তাকে বলতে পারি না এই তুমি ইয়েসে ভোট দিবা, এটা তো নৈতিকভাবে এটা ঠিক না। আমরা আশা করব তারা তাদের সমস্ত চিন্তাভাবনা, সমস্ত জাজমেন্ট অ্যাপ্লাই করবেন, করে তখন দে উইল টেক এ ডিসিশন। গণতন্ত্র মানেই তো আমার চেয়ে আপনি ভালো জানেন, সেই অভিজ্ঞতা এবং আপনার কর্মের দক্ষতায় গণতন্ত্র মানে মানুষের অধিকার, কথা বলার অধিকার, মৌলিক তার অধিকারগুলো, যে প্যারামিটারগুলো আছে, যে গ্রাফগুলো আছে, এবং সেখানে তো আছে সুশাসন, মানবাধিকার। তো সেই গণতন্ত্র যদি সঠিক থাকে তাহলে এই জিনিসগুলো তার সঙ্গে অটোমেটিকই সুষ্ঠুভাবে চলে আসে, থাকে, সেটার জন্য অনেক আওয়াজ করতে হয় না। কিন্তু সেই আওয়াজের জায়গা থেকে আমি বলবো, আপনারা যখন একটা গণতান্ত্রিক ওয়েতে একটা গণতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দিতে যাচ্ছেন, যেন একটা নির্বাচিত সরকার আসে, সেটার জন্যই আপনাদের প্রধান দায় এবং দায়িত্ব, সেটা পালন করবেন। এবং সেটাকে আপনারা বারবার বলছেন ঐতিহাসিক ভোট ফেব্রুয়ারিতে হতে যাবে, সেটা মানুষের অংশগ্রহণ হবে, মানুষ দেখবে তার ভোটের উৎসব। তো সেই জায়গা থেকে আজকে বলতে চাই, একদিকে গণতন্ত্র, আর একদিকে আমাদের মানবাধিকার। আজকে বিশ্ব মানবাধিকার দিবস। আমি যদি জানতে চাই বিগত যে সরকার ছিল এবং সেই সরকারের সময় মানবাধিকার এবং আপনাদের সময় যে মানবাধিকার কতখানি গুণগত অদল বদল হয়েছে? আমি বলবো তো আকাশ পাতাল তফাৎ। যেমন আপনি কোনো একজনের নাম শুনেছেন যে একজন গুম হয়েছে? একটা লোক গুম হয়েছে গত 16 মাসে। শেখ হাসিনার সময় 4000 লোকের, আমরা যা সন্ধান পাই 4000 মতো লোককে গুম করা হয়েছে। আপনি একটা খবর পেয়েছেন? আমরা 2000 প্রোটেস্টকে আমরা পুলিশ কন্টেইন করেছে। এই 2000টার মধ্যে কয়টার মধ্যে পুলিশ বুলেট খরচ করছে? একটাতেও বুলেট খরচ করে নেই। আপনি যে প্রোটেস্ট করছেন, আমরা আপনার প্রোটেস্ট করার রাইটটাকে অনার করেছি। আপনার এই প্রোটেস্টে যে রাবার বুলেটও মারা হয় নাই, খুব কচ্ছি যখনই আনরুলি হয়েছে তখন হয়তো দু একটা কি যেন বলবো যে টিয়ার গ্যাস হতে পারে বা হট ওয়াটার, বেশিরভাগ ক্ষেত্রেই নন লেথাল আপনার উইপেন ইউজ করা হয়েছে। কিন্তু সেই সময় আপনি দেখেন যখনই প্রোটেস্ট হতো ওরা তো গোলাগুলি করতো। তা আপনি মানবাধিকারের মেন জিনিস কি? আপনি একজনকে প্রোটেস্ট করার রাইটটাকে আপনার সমুন্নত রাখতে হবে। আমরা সেই কাজটা করেছি। কাউকে আপনি অন্যায়ভাবে গুম করতে পারবেন না। কাউকে যদি অ্যারেস্ট করেন এটা জানাতে হবে, যে এবং আমরা নতুন ল করেছি যাতে 12 ঘন্টার মধ্যেই জানাতে হয়, এবং তাকে জানাতে হবে যে এই লোকটা অ্যারেস্ট আছে। হ্যাঁ, একজনকে একটা ল এনফোর্সিং এজেন্সি একজন লোককে অ্যারেস্ট করতেই পারে বিভিন্ন চার্জের কারণে, কিন্তু তাকে গুম করা যাবে না সেটা। তারপরে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার, অনেকে বলেন যে 2-3টা তো অনেক ক্ষেত্রে কেউ তো পুলিশ কাস্টডিতে মারা গেছেন বা মিলিটারি কাস্টডিতে মারা গেছেন। আমরা বলবো প্রত্যেকটা বিষয়ে আমরা ইনভেস্টিগেট করেছি। আমার কাছে ইনভেস্টিগেশনের রেকর্ড আছে। আমরা ময়না তদন্ত করেছি কিভাবে ওনারা মারা গেছেন,
এগুলো একটাও আগেকার যে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার যেগুলো হয়েছে এগুলো বানানো ছিল। আপনাকে নিয়ে যে একটা জায়গায় ওই তুই দৌড়া, ওরা পিছন থেকে গুলি করে, মানে পুরো জিনিসটা স্টেজ একটা ড্রামার মতো। এভাবে ওরা 2-2.5 থেকে 3,000 লোককে খুন করেছে। আপনি শুনেছেন এটা হয়েছে? আমাদের সময় এটা হয়েছে 16 মাস না, আমাদের 16 মাসে একটা হয়েছে স্টেজ এনকাউন্টার। আমরা একজনকে ধরে নিয়ে রাতের অন্ধকারে তারপরে মেরে তারপরে আবার পুলিশের যেই র্যাবের যে প্রেস নোটের মতো আমরা প্রেস নোট দিয়েছি। সেটা যেন না হয় সে কারণেই তো আপনারা আমরা এই জন্য বলছি, যারা অনেকে বলেন যে আমাদের সময় আপনি যদি মানবাধিকার বলেন, আমি বলবো যে এই মানবাধিকার আমাদের এই 16 মাসে যা ছিল, গত আমি বলবো কি স্বাধীনতার পরে এত ভালো সময় মানবাধিকারের জন্য ছিল কিনা আমার সন্দেহ মানে আছে। আসমান জমিনের ফারাক, অ্যাটলিস্ট শেখ হাসিনার আমলের থেকে আসমান জমিন ফারাক, বা অন্যান্য অনেক সময়ের থেকে। এই ধারাবাহিকতা থাকবে আমরা জানি না, সেই জন্যই তো আমাদের এই পলিটিক্যাল সেটেলমেন্ট, সেই জন্যই তো জুলাই চার্টার, সেই জন্যই তো রিফর্মের কথা বলা, সেই জন্যই আমরা পুলিশ কমিশন করা, সেই জন্যই আমরা মানবাধিকার কমিশন নতুন করে করছি, সেই জন্য ল করছি, সেই জন্যই আমরা গুমের জন্য যে ইন্টারন্যাশনাল যেগুলো ল আছে সেগুলো আমরা সাইন করছি, সেই জন্য আমরা গুম এর জন্য পার্মানেন্ট কমিশন করছি। তো সব কিছুর পুরো আয়োজনটাই তো হচ্ছে যে মানুষ তার যাতে অধিকারটা ফিরে পায়, তার অধিকারটা কেউ যেন ভায়োলেট না করে। আপনি যে জার্নালিজম করছেন, আপনাকে যেন কোনো ধরনের কোনো এই আপনার জার্নালিজমটাকে কেউ যেন কেড়ে না নিতে পারে, আপনার মুখের ভাষাটাকে কেউ যেন কেড়ে না নিতে পারে, এটাও তো একটা বড় মানবাধিকার। সেগুলো যাতে আমরা এনশিওর করতে পারি, আমাদের সর্বোচ্চ চেষ্টা আসছে। আমার মনে হয় না খুব কোনো রকমের কোনো ব্যর্থ হয়েছে। কিন্তু যে জায়গাটা আমি বলতে চাই যে সবচেয়ে বড় কথা, ঘুমের কথা বলছেন আপনি, মানবাধিকারের কথা বলছেন, সেখানে বলছেন যে একটা আকাশ পাতাল পার্থক্য এসেছে এবং তার আপনি তথ্যটাও দিয়েছেন, চিত্রটাও দেখিয়ে দিয়েছেন। তো সেখানে আমি বলছি যে মানবাধিকার লঙ্ঘন হয়নি 16 মাসে, কোথাও সে চিত্র কেউ দেখাতে পারিনি, কিন্তু মব ভায়োলেন্স না, আমি এটাকে অস্বীকার করছি না, কিছু মব ভায়োলেন্স হয়েছে। মানুষের এটা এই পোস্ট রেভলিউশন সময়ে অনেক ধরনের যেটা হয় যে মানুষের এই পুরো পৃথিবীতেই যেখানে একটা রেভলিউশন, তার মধ্যে মানুষের নিজের হাতে আইন নেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এটা অনেক ক্ষেত্রে আমরা অনেক দেশেই দেখেছি। তা আমরা চেষ্টা করেছি এটাকে কিভাবে কন্টেন করা যায়, এটাকে কিভাবে ফাইট অফ করা যায়, কমব্যাট করা যায়, সেই জায়গাটায় আমরা কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আমরা বলবো কিছু কিছু যে আমাদের অবশ্যই কিছু দুর্বলতা ছিল, আমরা কিছু কিছু জায়গায় তো আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টাটা যেমন ধরেন কিছু কিছু মাজার ভেঙেছে, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় পুলিশ পাঠিয়েছি, মিলিটারি পাঠিয়েছি। কিন্তু ব্যাপারটা যেটা হয় যে আমি পুলিশ পাঠালাম 200 জন বা 100 জন, একটা ধরেন সেই বরগুনা, হ্যাঁ আমতলির একটা জায়গা, একটা প্রত্যন্ত অঞ্চলের একটা মাজার, সেখানে আমি পুলিশ পাঠালাম, আমার পুলিশ তো আশেপাশে বেশি নাইও, একটা হঠাৎ ঘটনা ঘটলো, আমার এই যে থানার 1-2টা থানার থেকে সমস্ত পুলিশ আমরা পাঠালাম, বা এক প্লাটুন আমি মিলিটারি ট্রুপসও পাঠালাম, কিন্তু কথা হলো ওর এগেনস্টে লোকজন হচ্ছে 10,000, আর আমার আইন শৃঙ্খলা মাত্র 5 জন কিংবা 50 জন, 50 জন বা 100 বা 200, মানে আপনি কি মনে করেন সেক্ষেত্রে সে গুলি করতে পারবে? তাহলে কি করবে সে? এটার জন্য যেটা দরকার ছিল, যেই জিনিসটা আমরা মনে করি পলিটিক্যাল পার্টিগুলো ভালো পারবে, সেটা হচ্ছে যে স্থানীয় পলিটিক্যাল পার্টিগুলোর এখানে একটা রোল ছিল, তারা এই রোলটা প্লে করেন নাই আনফর্চুনেটলি। এখানে ধরেন বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, যে কোনো কমিউনিস্ট পার্টি বলেন বা এনসিপি বলেন, তাদের সবাই মিলে এটা সবাই, কারণ একটা এক্সট্রা অর্ডিনারি টাইমের মধ্যে আমরা আছি। আগে এই বিষয়গুলো যখন হতো, এই জন্য সোশ্যাল যেগুলো ইস্যু, এগুলো ডিল করতেন এমপিরা, উপজেলার চেয়ারম্যানরা, মানে ইলেক্টেড চেয়ারম্যান বা ইউপি চেয়ারম্যানরা, তারা এটা তাদের ড্রয়িং রুমে বসে সবাইকে ডেকে এনে এটা ড্রিঙ্ক করে, এটা ল অ্যান্ড অর্ডার একটা সিচুয়েশন ক্রিয়েটের পর্যায়ে যেতই না। তা আমাদের সময় যেটা হয়েছে যে এমপি তো নাই, উপজেলা চেয়ারম্যান নাই, সবাই পালিয়ে গেছে, তার ফলে যে ভ্যাকুয়ামটা হচ্ছে, সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করার কথা ছিল পলিটিক্যাল পার্টিগুলোর, তারা তাদের নেতৃত্বটা দেখানোর কথা, বাট ওই সমস্ত জায়গায় লোকালি এটা অনেক সময় ওনারা দেখাতে পারেন নাই। তাহলে মব ভায়োলেন্স যেটা হয়েছে, কিংবা হয়তো আপনারা কিছুটা হলে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, আর যেটুকু পারেননি সেটা দায়িত্ব কার, আপনাদের না রাজনৈতিক ব্যর্থতা? আমাদের তো অবশ্যই, আমরা বলছি তো আমরা এটা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা চাই না বাংলাদেশে একটা মব ভায়োলেন্স হোক, এই যে মাজার ভাঙা আমরা তো চাই যে সব ধরনের মানুষ, সে
ইসলাম ধর্মের মধ্যেও যদি অনেক কেউ সুফিজম বিশ্বাস করেন, কেউ এই পীরের মুরিদ, কেউ ওই বাউল সঙ্গীত গান, কেউ এগুলো পছন্দই করেন না। আমরা চাই সবাই শান্তিতে থাকুন এবং সবাই সবারের বিলিফটাকে অনার করুন। আপনি যে বিলিফে আছেন, আমরা চাই যে আপনার বিলিফটাকে আমি যেন সর্বোচ্চ অনার করি, কেননা আপনি যাতে এই এক্সপেকটেশনটা হচ্ছে আপনিও আমাকে অনার করবেন, এই জায়গায় আমরা থাকতে চাই, এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। ঘরের মধ্যেও আমরা কিন্তু এই জায়গাটায় কিছু ব্যর্থ যেটা হচ্ছে যে অনেকে, আমি বলবো যে সম্প্রীতির জায়গাটা নষ্ট করা, অনেকের মধ্যে কনস্পাইরেসিও আছে, অনেকে এই সম্প্রীতির জায়গা নষ্ট করার জন্য কনস্পাইরেসি আমাদেরকে দেখাইতে চাচ্ছেন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারছি না, এই ধরনের একটা কনস্পিরেসিও অনেকের মধ্যে আছে। বাট আমরা মনে করি যে এই জায়গাটা পলিটিক্যাল পার্টিগুলো যদি আমাদেরকে ফুললি সাপোর্ট করতেন, আমরা এই জিনিসগুলোকে আমরা ভালোভাবে ট্যাকেল করতে পারতাম। মানে এই মব ভায়োলেন্সের জন্য পলিটিক্যাল প্রত্যেকটা দল আপনাদেরকে ফুললি সাপোর্টটা করেনি, যেটা দরকার ছিল। আমি বলবো যে মাজার ভাঙার বিষয়। আচ্ছা, তাহলে এই যে একটা নির্বাচন হবে তফসিল কালকে, প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে কি ধরনের সহযোগিতা করবে, কিংবা সকল রাজনৈতিক দলের কাছে আপনারা কোন সহযোগিতা চান? আমরা চাই তারা অবশ্যই যেটা আইন শৃঙ্খলার মেনে চলবেন এবং তারা যেই নির্বাচনের যে ল আছে সেটা মেনে চলবেন। এবং আপনারা দেখেন না, তারা তো শান্তিপূর্ণভাবে নির্বাচন ক্যাম্পেইন করছে। পুলিশ কতখানি অ্যাক্টিভ? খুবই অ্যাক্টিভ। আমি আপনাকে বলবো যে পুলিশের থেকে মান্থলি ক্রাইমের ডাটাগুলো নেবেন, নিয়ে দেখেন যে গত বছর কি ছিল, এই বছর কি, বা গত 10 বছরে ক্রাইমের কি অবস্থা। আপনি দেখবেন যে ক্রাইম সিচুয়েশন হ্যাজ স্ট্যাবিলাইজ। আমি বলবো যে অনেক বেটার। এই ম্যাজিকটা ঘটলো কি করে 16 মাসে মাত্র? না, আমি বলবো যে ম্যাজিকের বিষয় না, পুলিশ তার নিজের আরও দায়িত্বশীল হয়েছে, তারা নিউট্রালি কাজ করতে পেরেছে। আগে তো যেটা হচ্ছে যে পুলিশকে তো কাজ করতে দেওয়া হতো না, তাকে এমপি হুকুম দিত, লোকাল যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লিডাররা হুকুম দিত, ফলে তার যেটা হয়েছিল সে একটা পুলিশ লীগ হয়ে গিয়েছিল। আমরা তো তার কোনো কাজে ইন্টারভেন করছি না, সে তার মতো করে আইন শৃঙ্খলা বাহিনীকে সেভাবে উজ্জীবিত করছে এবং সেভাবে সে কাজ করতে পারছে। আমরা মবের কথা বলছিলাম, প্রসঙ্গ থেকে একটু দূরে চলে যাই কিংবা কাছে যাই। মবটা আমরা বাইরে দেখি মাঝে মাঝে, কিন্তু আবার দেখি একটা মবের মতো বিষয় ঘরের মধ্যেও ঘটে যায়। আজকে সচিবালয়ে একজন মাননীয় উপদেষ্টাকে অবরুদ্ধ থাকতে হয়েছে, ঘটনাটা কি? না, এটা আপনি অবরুদ্ধর বিষয় এখানে না, বিষয় হচ্ছে যে অনেকে অনেক দাবি দাওয়া করেন এবং তারা মনে করেন যে এই গভর্নমেন্টের কাছে তাদের দাবি দেওয়ার অধিকারটা বেশি। অনেক বছর আগের গভর্নমেন্টের সময় তো পারতেন না। আগের গভর্নমেন্টের সময় যদি এই ধরনের কেউ দাবি দেওয়া করতেন, দেখতেন যে লোকটা এটা নেতৃত্ব দিয়েছে একদিন পরে তার নামে 20টা কেস হতো, বা তাকে গুম করা হতো, বা আমরা তো সে কাজগুলো করি না। যারা দাবি দেওয়া আমাদের কাছে আমরা তাদের কাছে এক্সপেক্ট করি যে সিচুয়েশনগুলো বোঝার, তারা যেন দেশের এই যে এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশন চলছে সেটা যেন তারা বুঝেন। কিন্তু অনেক ক্ষেত্রে তারাও অস্থির, তারা মনে করেন যে আর একটা পলিটিক্যাল পার্টি আসলে হয়তো আমাদের কথা শুনবে না, সেই জন্য আমাদের কাছে তাদের দাবি দেওয়ার বড় ফর্দ নিয়ে আসতে চান এই বিষয়টা। ভোট মানে তো দেখি আমরা সকল প্রধানদের রাজনৈতিক দলগুলো ছিল, তাদের অভিযোগের অনেক পাল্লা ভারী থাকে। যারা একটু বড় দল হয় তারা তো একটা রিল্যাক্স ওয়েতেই থাকে যে আমরাই তো থাকবো, আমরাই জিতবো, সবই আমাদের। কিন্তু তারপরের যে টায়ারের দলগুলো থাকে তারা কিন্তু অভিযোগের পাল্লা ভোট যত আসে তত তাদের বাড়তে থাকে। সেই জায়গাগুলোকে তখন একটা ভোটের বিতর্ক তৈরি হয়ে যায় যে ভোটের গ্রহণযোগ্যতা, সুষ্ঠুতা, নিরপেক্ষতা, লেভেল প্লেইং ফিল্ড। তো সেই জায়গাটা নিয়ে আমি বলবো সকল দল, সকল ছোট বড়, রাজনীতিতে ছোট বড় কোনো রাজনৈতিক দল নাই, সবাই সমান। কিন্তু সব দল কি এই ভোটে সমান সুযোগ পাবে, নাকি সেই অভিযোগের পাহাড় নিয়ে আবার দাঁড়াবে ইসির দরজায়? না, আমরা মনে করি যে আমরা সেই এমন একটা পরিবেশ এনশিওর করা হবে, ইলেকশন কমিশন এবং গভর্নমেন্ট করবে, যাতে কোনো ইভেন ছোট দলও যেন বলতে না পারে যে তাকে একটা ভালো মিছিল করতে দেওয়া হয়নি, তারা একটা মিছিল করতে পারেনি, বা তারা একটা ছোটোখাটো অফিস করতে চাচ্ছে, মেকশিফট অফিস, ইলেকশনের যে প্যান্ডেল করে না সেরকম করতে চাচ্ছে, সেটা দেওয়া হয়নি। এই সিচুয়েশনটা আমরা মনে করি না ক্রিয়েট হবে। আমরা সবার নির্বাচনী আইনে যার যা অধিকার আছে আমরা সেটা আপহোল্ড ফুললি করব এবং সেই কাজটা করা হচ্ছে। এই পর্যন্ত কেউ এসে বলেনি যে তুমি ওকে প্রিফারেন্স বেশি দিচ্ছ, আমাকে কম প্রিফারেন্স দিচ্ছ, সে মিছিল করতে পারছে আমি মিছিল করতে পারছি না,
সে একটা পোস্টার লাগাতে পারছে বা ভোটের ঘন্টা তো এখনো বাজেনি, কাল বাজবে, তারপর থেকে শুরু হবে সেই আমরা আওয়াজ। মনে করি যে আমরা এটা পারবো। দেশের আস্থা, আমাদের দেশের মানুষের আস্থা আমাদের সাথে আছে, পলিটিক্যাল পার্টিগুলোরও যথেষ্ট আস্থা আছে। এমন কোনো কিছু ঘটেনি যের জন্য আস্থাহীনতার পরিবেশ আস্থা তৈরি হয়েছে। আছে এই কারণেই যে সকলে আসলে একটা বোধহয় ভোট চাইছে, এবং ভোটটা যেহেতু চাইছে একটা নির্বাচিত সরকার, সে কারণে সকলেই বোধহয় আপনাদের উপরে আস্থাটা রেখেছে, এবং সেই আস্থাটার উপরে ভরসা করেই মানুষ মনে করছে যে এবার না, আমরা আস্থার আর একটা বড় কারণ আমাদের নিউট্রাল আচরণ। গত 16 মাসে আমরা এমন কোনো আচরণ করেছি যার জন্য অনাস্থাটা তৈরি হয়েছে? হয়নি তো। আমরা তো যথেষ্ট নিউট্রাল ছিলাম, একদম A to Z। চিফ প্রফেসর ইউনূস এই বিষয়ে একদম খুব, আমি বলবো যে 100% ইনশিওর করেছেন নিউট্রালিটি। তো ফলে কেউ এসে বলতে পারবে যে না না, আপনারা নিউট্রাল না, আপনারা এই পার্টিকে ফেভার করছেন, এইরকম তো আমরা শুনি না। আচ্ছা, ভোটটা যত ঘনাবে তত এবং আমরা আপনি সেই দেখেন দেখব। 9টা মাস পলিটিক্যাল, এই যে এই জুলাই চার্টার নিয়ে যে আলাপ হলো, হ্যাঁ, হ্যাঁ, কোনো পার্টি বলতে পারবে? অনেক এরকম মধ্যে আমি অনেক পার্টি আছে সে সারা জীবনে একটা এমপির ইলেকশন জিতে নাই, বাট তাকেও তো স্পেস দেওয়া হয়েছে কথা বলার জন্য। সে 9 মাস ধরে আপনি দেখেন তারা কি ইয়েতে মিটিং করেনি, এই যে ফরেন সার্ভিস একাডেমিতে তারা তাদের ভাষাটা বলেছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন কোনোদিন একটা ইলেকশনে জিতেছে শুনেছেন? নতুন পার্টি, বাট তার তো বড় রোল ছিল। অনেক ইসলামী পার্টি জীবনেও ইলেকশনে তারাও ওইখানে রোল ছিল। অনেক লেফটিস্ট পার্টি যারা জীবনে একটা ইলেকশন জিতেন নাই তারাও ওইখানে পার্টিসিপেট করেছেন। তা আমরা তো সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করেছি, তার স্পেসটা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে ভোট, তারপর নির্বাচিত সরকার, সরকার তার মতো দেশ চালাবে, এবং দেশ চালানোর জন্য কতগুলো ধারাবাহিকতা আছে আপনারা মনে করছেন সেই ধারাবাহিকতাগুলো চলমান থাকবে, অতীতে ব্যাক করবে না সেই জায়গা। কিন্তু 1 মাস পর ভোট হয়ে গেল, ফেব্রুয়ারিতে ভোট হয়ে গেল, তারা তাদের মতো দেশ চালালো, যারাই ক্ষমতা আসলো মানুষের ম্যান্ডেট নিয়ে তারা চালালো। কিন্তু যদি বলি ফেব্রুয়ারির পর মাননীয় প্রধান উপদেষ্টা কি করবেন, সেটা কি আপনি কিছুটা বলতে না, পারবেন? উনি ওনার তো সময় অলরেডি কাটবে কি করে? অনেককে, এটা অনেক যারা ফরেন ডিগনিটারি আছেন তাদেরও এটা একটা উৎসুক একটা জানার ইচ্ছা আছে। তো উনি কিন্তু সবাইকে এক কথাই বলেছেন, উনি ওনার যে আগের যে কাজে ছিলেন সে কাজে উনি ফিরে যাবেন। উনি যে কাজটা আনন্দের সাথে করতেন, উনি 3-0 ভিশনের কথা বলতেন, উনি সোশ্যাল বিজনেসের কথা বলতেন। সোশ্যাল বিজনেস এমন একটা সোশ্যাল বিজনেস যেখানে যারা এটার উদ্যোক্তা হবে তারা কোনো প্রফিট করবে না, যা প্রফিট হবে সেটা প্রফিট করবে না তা না, মানে প্রফিটটা নিজে নিবে না, প্রফিট করবে এবং প্রফিটটা আবার যাতে রিইনভেস্টেড হয়ে এমন এমন কাজগুলো সোসাইটির জন্য করে যেই কাজগুলো অনেকে করতে চাচ্ছে না। তো উনি ওই ভিশনের কথা সারা বিশ্বব্যাপী বলবেন। তার মানে উনি উনি- ওনার একটা ভালো ইউনিভার্সিটি করার ইচ্ছা আছে, সেই জায়গায় উনি মনোযোগ দিবেন। উনি কি দেশেই থাকবেন নাকি দেশ বিদেশ উনি, আসা যাওয়া? যেই সময় ওনার সবচেয়ে কঠিন সময় সেই সময় কি উনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন? উনি না, দেশপ্রেমিক, আমি বলছি যখন নির্বাচিত উনি সরকার আসবে খুবই তখন বড় দেশপ্রেমিক। উনি এই দেশে আছেন, এই দেশে থাকবেন, আমৃত্যু এই দেশেই থাকবেন। কিন্তু একটা অবশ্যই বিশ্ববিদ্যালয় ওনাকে অনেকে ইনভাইট করেন, অবশ্যই বিদেশ যাবেন, উনি অনেক ইউনিভার্সিটিতে লেকচার লেকচার দেন, সেগুলোতে যাবেন, সেটা তো আগেও করতেন, সামনেও হয়তো বা কিন্তু করবেন। ওনার একটা স্বপ্নের কথা যেটা জানালেন, উনি একটা বিশ্ববিদ্যালয় দিতে উনি চান। একটা বিশ্ববিদ্যালয় দিতে চাচ্ছেন, জি। সেটা গেল মাননীয় প্রধান উপদেষ্টার কথা শুনলাম। ভোট পরবর্তী তিনি কি করবেন হয় তারটা আপনি জানালেন। আপনি কি করবেন ভোট পরবর্তীতে? আমার প্রশ্ন শেষ হয়নি। কোন ভোট পরবর্তী সময়ে আপনার নিজেকে কি করবেন, এবং ভোট শেষ হয়ে যাওয়ার পর কোথাও কি আপনার ভয়, শঙ্কা, উৎকণ্ঠা আছে? না, কেন? আমার ভয়ের কি আছে? আমি কি অন্যায় কি করেছি? অন্যায় যদি করতাম তাহলে তো অবশ্যই ভয় থাকতো। চুরি যদি করতাম, হ্যাঁ, কোনো আমার পাওয়ারটাকে অ্যাবিউজ যদি করতাম, কারো প্রতি যদি অন্যায় করতাম, অবশ্যই ভয়ের বিষয় ছিল। আমি আপনার প্রতি অন্যায় করেছি, আপনাকে এই বিপদে ফেলেছি, তাহলে আপনি আমার ভয় আছে। আমার তো আমি এই ধরনের কোনো কাজ করেছি মনে হয়। আমি কাউকে একটা ওই প্রমোশন দিয়েছি, কাউকে একটা মানে তদবির করে কাউকে একটা চাকরি দিয়েছি, আমার তো আমি দেই নেই এগুলো। এই সমস্ত আমি আমার কাজটা, যে কাজ আমাকে চিফ অ্যাডভাইজার দিয়েছেন সেই কাজটা খুবই নিষ্ঠার সাথে করার চেষ্টা করেছি। আগে আপনি যদি দেখেন প্রেস সেক্রেটারিরা তারা কোনো কাজই করতেন না, তারা এসে ঘরে বসে থাকতেন। হ্যাঁ, তাদের কাজটা অন্য কেউ, তাদের আসলে ওই কাজ হইতোই না। প্রেস সেক্রেটারি যে একটা প্রেস ব্রিফিং করতেন আপনি শুনেছেন, করে নাই তো। তা আমরা নতুন নতুন কাজ করেছি, নতুনভাবে সরকারি কমিউনিকেশনটা, আমরা সরকার কিভাবে কমিউনিকেশন করে সেটা নতুন করে নতুন আইডিয়াজ আনার চেষ্টা করেছি, সে কাজটা আমি ভালো করার চেষ্টা করেছি।
মানুষ জাজ করবে আমি ভালো করেছি কি খারাপ। আমি তো মনে করি ভালো করেছি, বাট আপনারা জাজ করবেন আমরা ভালো করেছি কিনা। তারপরে যখন আমার দায়িত্ব শেষ হয়ে যাবে আমি আবার জার্নালিজমে ছিলাম, জার্নালিজমে ফিরে যাওয়ার ইচ্ছা আছে যদি কেউ নেয়। যদি না নেয় ঘরে বসে থাকবো। আমার ওয়াইফ টিচার আছে, খারাপ চলবে না। আপনি বলেছিলেন কোথায় তাবলিগ কিংবা চিল্লাই কোথাও ওইটা আমার অনেক তাবলিগের একটা ফ্যাসিনেশন আছে। দেখা তাবলিগ কিংবা চিল্লাই চলে যাবেন 40 দিনের জন্য। 40 না 120 দিন। ওদের আবার 3 চিল্লা হলো 120 দিন। ও আচ্ছা। তো যাই হোক, আমরা চাই আপনি আবার সিচুয়েশন কি বলে দেখা যাক। সিচুয়েশন কি বলে মানে সিচুয়েশন ধরেন আমি এমন হলো যে আমি একটা জায়গায় ভালো চাকরি পেয়ে গেলাম, আচ্ছা, তাহলে দেখা গেলো যে আমার পক্ষে আর 120 দিন কেউ কি আমাকে ছুটি দিবে, এটা একটা বিষয় না। আলোচনার বোধহয় শেষে এসেছি। আলোচনা আমাদের আরো বেগবান হবে, আরো চলতে থাকবে। তফসিল ঘোষণার পর অনেক অভিযোগ আসবে, সেই দায় কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে, জবাব আপনাদের দিতে হবে। আপনি দোয়া করবেন যাতে আমরা খুব ভালো একটা ইলেকশন করতে পারি। সে দোয়া তো সবসময় থাকে, কিন্তু আপনাদেরকে তো করে দেখাতে হবে। কিন্তু কালকে তফসিল, এখন পর্যন্ত মানুষ কি কেন মনে করে ভোটটা হবে? তো এই শঙ্কা কেন? না, এটার কারণ ছিল কি, আপনি যদি দেখেন আমরা কিন্তু একটা যে ভোটটা যে হবে কি হবে না এই বিষয়ে কিন্তু আমরা আশঙ্কার কথা একটাও বলি নাই। না, আপনারা আমরা বলেননি, কিন্তু আপনারা বারবার ডিটারমাইন্ড, কিন্তু মানুষ একই কথা বলছি যে ইলেকশন ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে হয়ে যাবে। স্যার এটা বারবার বলেছেন, কত ভাষণে উনি বলেছেন, ওনার অ্যাডভাইজাররা কত ভাষণে বলেছেন, আসিফ নজরুল স্যার কত ভাষণে বলেছেন, রিজওয়ানা আপা বলেছেন, আদিল ভাই বলেছেন, কে বলেন নাই, আর আমাদের এখানে ফারুকি ভাই বলেছেন, আর এখানে দেখেন আমরা তারপরে প্রেস উইং যখন প্রেস কনফারেন্স করছি আমরা বলেছি। কিন্তু তারপরে হয়েছে কি, কিছু লোক ওই যে ভিউ কামানো একটা বিষয় আছে না ইউটিউবের মধ্যে, হ্যাঁ দেখেন ইলেকশন হয় কিনা, এই যে মানে গ্রামে আছে না কিছু লোক মানে নিজে কিছু জানে না কিন্তু অন্যজনকে একটু কনফিউজ করে দিয়ে একটু মার্কেট পাওয়ার চেষ্টা। মানে ভোট মানেই হচ্ছে কি গুজবে গজব নেমে আসে। ওইটা, এবং তার মধ্যে কিছু তথাকথিত সিনিয়র সাংবাদিক আছেন, তারা এই কাজটা আরো খুব জোরে সোরে করেছেন, কারণ তার ভিউ কামাইতে তো হবে, তার তো ভিডিও কেউ দেখে না। এরা আবার কারা? এরা আছে, আপনি দেখবেন ইউটিউবে যে দেখেন, এদের আমি দেখি আর অবাক হই যে আমরা বারবার বলছি ইলেকশন তার প্রথমার্ধে হবে, এবং আমরা এটাও বলছি যে ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নেই এই ইলেকশনটাকে মানে দূরে ঠেলে দিবে, পোস্টপোন করাবে। কিন্তু তারপরে ওনারা দেখি যে ওই যে মার্কেট পাওয়ার ইচ্ছা, ভিউ কামানো, কেউ যদি এটা বলে মানুষ তো তখন অস্থির হয়, আরে তাই তো ইলেকশন হবে কিনা। ওনারা আবার দুয়ে দুয়ে চার মিলান, এইটা দেখেন ওইটা, ওইটা দেখেন ওইটা। আমরা আবারও বলছি ইলেকশন ফেব্রুয়ারির এই যে কালকে যে তফসিলের ঘোষণা দিবে, অবশ্যই আমরা আশা করছি যে তফসিলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই ঘোষণা দিবেন এবং ইলেকশন ঠিক সময় হবে, এবং সেই জন্য যে প্রস্তুতি এটা আমরা বলবো অলমোস্ট আমরা নিয়ে ফেলেছি। যেই ধরনের ট্রেনিং দরকার ছিল আপনাকে বলি, পুলিশের 1.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দরকার ছিল, সেগুলো হয়ে গেছে। সিসিটিভি ট্রেনিং ছিল, তারপরে বডি অন ক্যামেরা ট্রেনিং ছিল, সবগুলো হয়ে গেছে। মিলিটারি তার ট্রেনিং করেছে, কোস্টগার্ড, বিজিবি তারা তাদের ট্রেনিং করেছে। আনসার 5.5 লক্ষ আনসারকে তারা ট্রেনিং কিন্তু ওনারা যাদের কথা বলছেন তারা তো জীবন থেকে দায়িত্ব নিয়েই চাকরির পর থেকে এই ভোটগুলোর দায়িত্বই করছেন। না না না, এটা অভ্যস্ততা আপনারা বলতে পারেন না। এই জন্য অনেক ক্ষেত্রে তো আগের ইলেকশনগুলো তো সেরকম তামাশার ইলেকশন, সেই জায়গাটাই প্রশ্নটা করলাম। আমরা চাচ্ছি যে ইলেকশনে তারা একদম যেই রোলটা প্লে করলে মানুষ আস্থার জায়গা তৈরি হয় সেই রোলটা প্লে করবে, এবং তারা সেই জন্য তারাও নিজেরা অনেক কাজ করছেন, নিজেদেরকে ট্রেনিং দিচ্ছেন। আনসারের আপনি ম্যাসিভ ট্রেনিং হচ্ছে। দেখুন ভোটের মাঠে একটা সবসময় দেখি কি, যেটা একটা কমন ব্যাপার হয়ে যায়, সংখ্যালঘু ভোটারদের ভোটকে কেন্দ্র করে আতঙ্ক এবং ভোট কেন্দ্রে যাওয়াটা, এই যে তাদের জন্য আলাদা কোনো ভাবনা আছে? এটার জন্য আজকেও চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন। এটার জন্য বারবার বলা হচ্ছে যে আমাদের যে সংখ্যালঘু ভাই বোন তারা যেন নিঃসংকোচে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে হবে, এবং আনন্দের সাথে, হ্যাঁ সবাই তাদের মেজরিটি ভাই বোন বা মাইনরিটি ভাই বোন সবাই একসাথে এসে যাতে তিনি ভোট দিতে পারেন, সেই এনভায়রনমেন্টটা তৈরি করা আমাদের এটা একটা হচ্ছে খুব পবিত্র দায়িত্ব। সেই দায়িত্বটার কথা বারবার স্যার বলছেন, মাঠ প্রশাসনকে, সিকিউরিটি ফোর্সগুলোকে বারবার বলছেন। সেই বিষয়ে আমি বলবো যে যথেষ্ট বলা হচ্ছে, যথেষ্ট তাদেরকে আস্থায় আনার জন্য যথেষ্ট কাজ করা হচ্ছে। আমরা আশা করছি সবাই নির্ভয়ে
নিঃসংকোচে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবেন। আপনারা বলছেন, আমরা শুনছি, মানুষ আসলে দেখতে চায় আর দেখার অপেক্ষাটার জন্য অবশ্যই। দরকার হবে ভোটটা। হ্যাঁ, কিন্তু আমরা- ভোটের কালকে যখন তফসিল হয়ে যাবে, ভোটের ঘন্টাটা বেজে গেল, কিন্তু ঘন্টা বাজা মানে আমি বারবারই বলছি অভিযোগের পাহাড় তৈরি হবে। সেই প্রত্যেকটা অভিযোগের পাহাড়কে খণ্ডন করবার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের লাগবে। সেই জায়গাটাতে আমরা নিশ্চয়ই, আপনারা গণমাধ্যমে এসে জবাবদিহিতার জায়গাগুলো অবশ্যই ক্লিয়ার আমাদের করবেন। আমার পুরো প্রেস টিম আসেন, হ্যাঁ। আমাদের অ্যাডভাইজাররা যান, আবার আপনি ইলেকশন কমিশনও দেখবেন যে এখন নিয়মিত ব্রিফিং করছেন, ওনারা কথা বলেন। ব্রিফিং করছেন, সামনে আরো বেশি করে করবেন। আশা করছি যারা যে এই অভিযোগ আনেন প্রত্যেকটা অভিযোগকেই শোনা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একদম অনুষ্ঠানের শেষে এসে গেছে, যেটা বললাম আজকে দুটো জায়গা ভ্যাকুয়াম হয়ে গেল, দুই উপদেষ্টা পদত্যাগ করলেন, তারা ভোট করবেন বলে। কিন্তু সেই জায়গাগুলো কি নতুন মুখ আসবে, নাকি যারা আছেন তারাই দায়িত্ব পালন করবেন, এটা যদি বলা যায়? এটা চিফ অ্যাডভাইজারের এখতিয়ার, হ্যাঁ, উনি ডিসাইড করবেন, উনি ডিসিশনটা নেবেন যে কাউকে নতুন আনবেন নাকি যারা আছেন তাদের মধ্যেই এই দায়িত্বটা বন্টন করবেন। এটা উনার এখতিয়ার। কিন্তু ওনারা তো অলরেডি চলে গেলেন, দুটো জায়গা তো ভ্যাকুয়াম হয়ে গেল। এটা ওনার ভাবনা কি আগে দায়িত্ব। থেকে ভাবা আছে? এটা ওনার এখতিয়ার, তো আচ্ছা। উনি এটা ডিসাইড করেন, করলে আমরা জানবো। উনি তো হয়তো বা খুব দ্রুতই ডিসিশন নেবেন, তো নিলে আপনারা জানবেন। আমরা তো এগুলো ব্যাপারে খুব ট্রান্সপারেন্ট, উনি নেওয়া মাত্রই আপনারা জানবেন যে এটা কি দায়িত্ব নতুন কাউকে বন্টন করা, এক্সিস্টিং যারা আছেন তাদের মধ্যে বন্টন করা হলো নাকি নতুন কাউকে শপথ করিয়ে এইটা দেওয়া হলো, এটা আপনারা দেখবেন। আমরা জানি যে ভোট মানে তো আমরা জানি যে আগে যে সময় দেখতাম যে ভোটগুলোকে ভোটের দিন ভোরবেলা ব্যালট পেপার কেন্দ্রে কেটে যেত, সেই আবার অন্য সময় দেখতাম একদিন আগে যায়, এবং প্রত্যন্ত যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেখানে আবার হেলিকপ্টারে পাঠিয়ে দেওয়া হয়। তো এই যে ব্যালট পেপার, যেটা সবচেয়ে বড় জিনিস, সেই জায়গাগুলো আপনারা কি ভেবেছেন কখন পাঠাবেন? ঠিক ভোটের দিন? একদম, এই ব্যাপারে খুব কাজ হচ্ছে। আমি বলবো এটা নিয়ে মক ট্রায়াল হচ্ছে, এবং আপনি দেখেন যে এই যেহেতু এইবার একটা নিয়ে পার্লামেন্টারি ইলেকশনের গণভোট, জি। ওনারা মক ট্রায়াল করে দেখেছেন যে টাইমটা কত লাগে, সেই অনুযায়ী দেখেন 1 ঘন্টা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী এগুলো প্রত্যেকটা কতক্ষণে যাওয়া হবে, এবং এটা যে আমার যে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে যাওয়ার জন্য আমার হেলিকপ্টারগুলোকে ঠিক রাখা বা আমার যানবাহনকে ঠিক রাখা, সবগুলো জিনিস দৃষ্টি দেওয়া হচ্ছে। এবং এই পুরো বিষয়গুলো আমি বলি চিফ অ্যাডভাইজার নিজে এটাকে দেখভাল করছেন। ভোট মানেই তো মানি অ্যান্ড মাসল, প্রভাব কমবে? আমরা আশা তো করি, মানুষ তো যেই জুলাই আগস্টে গত বছর যেই বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশের কথা তারা বলল, সেখানে তো মানি মাসেলের কোনো সুযোগ নেই। দেখা যাক, তারপরেও তো মানে যেই হ্যাবিটগুলো তৈরি হয় সেগুলো তো এত সহজে যায় না। মানুষ অবশ্যই, আমরা মনে করি যে তারা যেই প্রার্থী গুণী প্রার্থী, যে প্রার্থী তাদের কথা বলবে তাদেরকেই খুঁজে নেবেন, এখন যেই পার্টিরই হোক। শফিকুল, আমাদের দেশের একটা মানসিক মনস্তাত্ত্বিক ব্যাপার হয় কি, যে মানুষ ভোটের মাঠে দেখে কি কোনটাকে আসলে প্রায়োরিটি বেশি দেয়, প্রতীককে না প্রার্থীকে, কোনটা? এটা দুই ধরনের লয়্যালটি তো আছে মানুষের ভোটের দিকেও। আপনি কি চান? আপনি যদি ভোট তো দেবেন, তো আপনি আসলে ভোট দিতে যে প্রতীক দেখেন না প্রার্থী দেখেন? না, এটা দুইটাই মানুষ দেখে। মানুষ কিন্তু শুধুমাত্র প্রার্থী দেখে বা পার্টি দেখে না তা না। অনেক সময় তো মনে করে যে আমার পার্টিকে ক্ষমতায় আনতে হবে, তখন যে প্রার্থী পড়ুক, যে চোখ বুঝে সেই প্রার্থীকে ভোট দিয়ে আসে। আবার অনেক সময় তার কাছে মুখ্য হচ্ছে যে আমার এই কনস্টিটিউয়েন্সিতে আমি একজন ভালো রিপ্রেজেন্টেটিভ চাই, তো তখন তো সে যাবে যে একটা ভালো। তো আমরা মনে করি যে ইলেকশনে মানে নতুন বাংলাদেশকে যারা ধারণ করবেন, যারা শোষণমুক্ত, বৈষম্যহীন, পিসফুল একটা বাংলাদেশ, যেখানে মানুষের অবারিত কর্মসংস্থানের সুযোগ হবে, যে জায়গায় বাংলাদেশের মানে প্রসপ্যারিটি আসবে, সেই বাংলাদেশের কথা যারা বলবেন, যাদের যেই সমস্ত প্রার্থী বা দল, তাদেরকে বেছে নেবেন। একদম অনুষ্ঠান শেষ করব। নতুন বাংলাদেশে ভোটের পথে দেশ, সেই দেশের মানুষকে কি বলবেন? আপনি সরকারের অংশ। আমরা মনে করি যে এটা একটা ঐতিহাসিক একটা ভোট হবে। আপনারা এই ভোটটাকে স্মরণীয় করে রাখবেন, যেটা আজকে চিফ অ্যাডভাইজার বললেন। আপনারা আপনার ডেমোক্রেটিক রাইটস এমনভাবে ইউজ করবেন যাতে দেশে সুস্থ, সুন্দর এবং খুবই ডেমোক্রেটিক একটা লিডারশিপ আসে। স্মরণীয় ভোট মানে তো যারা সেই ভোটটা করলো তারাও তো মানুষের মনে বরণীয় হয়ে থাকবেন। আশা তো করি আমরা
যে যাতে সবাই যারাই ভোটে এবং যারা হেরেও যাবেন তাদেরও তো দায়িত্ব আছে ডেমোক্রেটিক প্রসেস হেরে থেকে গেলে তো তো বলবে খারাপ। তারপর ডেমোক্রেটিক প্রসেস থেকে তো তারা বের হয়ে যাচ্ছেন না, তারা তো থাকেনি। ডেমোক্রেসি এমন একটা বিউটিফুল জিনিস, সবাইকেই ধারণ করে। আপনি বাংলাদেশের ওই কালচারটা তৈরি হয় নাই যে যিনি হারেন সেই এক ধরনের কনস্পাইরেসি খুঁজতে থাকেন। বাট আমার মনে হয় যদি ভালো টার্ন আউট হয়, প্রচুর লোক ভোট দিতে আসে, উৎসবমুখর হয়, ফ্রি ফেয়ার হয়, কাজটা তো প্রার্থীদেরকে করতে হবে, ভোটারদেরকে কেন্দ্রে আনবে তো প্রার্থীরাই, প্রার্থীরা আনবে, পরিবেশ দিবেন। আমরা পরিবেশ দিলে প্রার্থীরাও ভোটাররা এমনিতেই আসবে, প্রার্থীদের আনতে হবে না, ওরাই বেছে নেবে কাকে তারা তাদের রিপ্রেজেন্টেটিভ। আপনার কি মনে হয় দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে? আমার তো মনে হয়। কেন? আপনি দেখেন গত 16 হাসিনার আমলে 15.5 বছর তো ভালো ভোট হয়নি। ভোট তো শুধু পার্লামেন্টারি ইলেকশন ভালো হয়নি তা না, আপনি যদি আপনার এলাকার ইউপি ইলেকশন দেখেন, উপজেলা ইলেকশন দেখেন, পৌর মেয়রের ইলেকশন দেখেন, বা আপনি অন্যান্য ছোটোখাটো যায় এই শহরের মেয়রের ইলেকশন দেখেন, একটা ভালো ইলেকশন করেছে? একটা ভালো ইলেকশন? আপনার তো ভোটই ও চেয়েছে যে আপনি যাতে ভোট কেন্দ্রে না যান। এটা তামাশা হয়েছে, ফার্স হয়েছে। দেশের মানুষকে স্লেভ প্রজা বানিয়ে স্লেভ বানিয়ে রেখে দেওয়া হয়েছে। মানে আপনি আপনার কোনো রাইটস নাই, আপনি আপনার মতো আপনার প্রতিনিধি চয়েস করবেন, সেটা রাইটস আপনার জন্য রাখে নাই। রাতের বেলায় ভোট হয়েছে, আবার দিনের বেলায় ভোটে সে নিয়ে আসে এবং সে অনেককে ঢুকতেও দেয় না। আমি আমার গ্রামের দিকে জানি ঢুকতে, তারা ওই এমপি ঠিক করে দিয়েছেন যে এবার ইউপি চেয়ারম্যান হবে সে, এবং ওইভাবে বলা হয়েছে যে একে ভোট দিয়ে জিতে নিয়ে আসবে। ও থানার ওসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সেই অনুযায়ী কাজ করেছে। আজকে শেষ করতে হবে, ধীরে ধীরে আমরা হয়তো আরও অনেক কথাই বলবো এবং আপনাদেরটা শুনবো। তবে আপনি যে শেষ কথাটা বলছিলেন, আপনার শেষটা দিয়েই আমরা শেষ বিদায় জানাবো, মানে আজকের অনুষ্ঠানে দর্শককে। সেটা শফিকুল আলম যেটি বলছিলেন, গণতন্ত্রের সৌন্দর্যটা আসলে কোনটা জানেন? আমরা সবাইকে নিয়ে একা একা না, আমরা সবাইকে নিয়ে আমরা, সেই আমরাটাকেই করে দেখানোর জন্য ফেব্রুয়ারিতে ওনারা একটা ঐতিহাসিক ভোট দিতে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা কি, ভোটের সবচেয়ে বড় আমানত হচ্ছে ভোটাররা। ভোটাররা যদি ভোট কেন্দ্রে যান তাহলে তো অবশ্যই ভোটের উৎসব হয়। গণতন্ত্রের উৎসবটা হচ্ছে ভোটের উৎসব, আর ভোটের উৎসবটা একদিনের উৎসবটাতে যদি সবাই অংশগ্রহণ করে তাহলে গণতন্ত্রটা মজবুত হয়। এবং তারা মনে করছেন, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মনে করছেন, আগামী ফেব্রুয়ারির যে ভোটটা হবে সেটা হবে ঐতিহাসিক একটা স্মরণীয় ভোট, এবং এই স্মরণীয় ভোটটিকে স্মরণীয় এবং ঐতিহাসিক করে রাখবার জন্যে সরকার চাইছে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রার্থী এবং জনগণ, ভোটের যতগুলো স্টেক হোল্ডার আছে তারা যেন সকলেই সরকারকে সহযোগিতা করে। কোনো ভোট সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষে একা করা কখনোই পসিবল না, সবাইকে সহযোগিতা করতে হয়। তা না হলে ভোটটা সরকার এবং ইলেকশন কমিশনের করা কঠিন হয়ে যায়। সবার আগে এগিয়ে আসতে হবে জনগণকে, রাজনৈতিক দলগুলোকে। সেই অ্যাপোলজিটাই এবং আবেদনটাই শফিকুল আলম এতক্ষণ করলেন কিংবা আপনাদের জানালেন, এবং তিনি বললেন সরকারের প্রতি আস্থা রাখতে, ভরসা রাখতে, কারণ ভোটটা সুষ্ঠু হবে, এটাই তাদের করার একমাত্র দায় এবং দায়িত্ব। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আবার দেখা হবে ভোট নিয়ে, গণতন্ত্র নিয়ে, রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে, এবং আমরা কথা বলবো। আপনারা নিশ্চয়ই আমাদেরকেও জানাবেন এবং আমরা আপনাদের কথা শুনবো। আপনাদের কথা শুনেই সরকার সেই জবাবগুলো দিবে, কারণ সরকারের কাজই হচ্ছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেয়া। আমি সোমা ইসলাম বিদায় নিলাম, আবার কাল দেখা হবে ইউসিবি টু দ্য পয়েন্টে। সকলকে শুভরাত্রি, আপনাকে অনেক ধন্যবাদ।